এই গল্পের হিরো নীল ভাইয়া অসুস্থতার কারণে তার পরিবর্তে অন্য কারো ভয়েস দেওয়া হয়েছে। আশা করি তার ভয়েসটাকে সবাই অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ নীল ভাইয়ার সুস্থের অপেক্ষা করলে গল্পটা আপলোড করতে আরও অনেক দেরি হয়ে যেত। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা ইউটিউবের সাথে সাথে আমার পেজে কানেক্ট থাকতে পারেন। ফেসবুক পেজে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়। পেজের লিংক ডিসক্রিপশনে সবার উপরে দেওয়া আছে। পেজে লাইক দিয়ে সাথে থাকুন। আপনাদের মাঝে কোনো ভাইয়া এবং আপু যদি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ভয়েস দিতে চান, তাহলে পেজে মেসেজ করুন। আমাদের ভয়েস অফ তমা চ্যানেলে অসম্ভব সুন্দর একটি গল্প আপলোড করা হয়েছে। ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। হৃদিতা ভাড়া করা মাস্তানগুলোকে বলছে তারা যখন শুভ্রকে মারবে তখন যেন তাকে ভিডিও কলে সেসব দেখানো হয়, যাতে করে সে আনন্দ পায়। লোকগুলো শুভ্রর সামনে চলে যায়, কিন্তু তারা শুভ্রর নিকটে যাওয়া মাত্রই মারের বদলে লাঠি ফেলে দিয়ে অদ্ভুতভাবে কান ধরে উঠবোস করতে শুরু করে দেয়। তাদের দেখে মনে হচ্ছে যেন পড়া না পারার কারণে শিক্ষক ছাত্রকে কান ধরে উঠবোস করার পানিশমেন্ট দিচ্ছে। ফোনের সাহায্যে হৃদিতা অপর প্রান্ত থেকে এসব দৃশ্য দেখে একদম যেন বেকুব হয়ে যায়। হৃদিতার মাথায় কিছুই কাজ করছে না। হৃদিতা তাদের পাঠিয়েছে শুভ্রকে শায়েস্তা করতে, কিন্তু তারা সেটা না করে উল্টো কান ধরে কী কারণে উঠবোস করছে সেটাই হৃদিতার বুঝে উঠতে পারছে না। হৃদিতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হৃদিতার ইচ্ছে করছে ফোনের ভিতরে গিয়ে অপর প্রান্ত কি হচ্ছে সেই দৃশ্য নিজের চোখে সরাসরি দেখতে। তবে এই অবাস্তব জিনিস বাস্তবে রূপান্তরিত করা কখনোই সম্ভব নয়। তাই সে এভাবে ফোনের সাহায্যে শুভ্রর কারসাজি দেখতে থাকে। অপরদিকে শুভ্র হৃদিতার ঠিক করা লোকদের অবস্থা দেখে হেসে দেয়। শুভ্রর বুঝতে বাকি নেই ঘটনা কি, তবুও সে লোকগুলোকে জিজ্ঞেস করে, কিরে তোরা এভাবে পাগলের মতো আচরণ করছিস কেন? লোকগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনাকে মারতে এসেছিলাম, কিন্তু আপনাকে দেখার পর আমাদের সাহস লেজ গুটিয়ে পালিয়েছে। আমাদের কোনো ধারণাই ছিল না আমরা যে লোককে মারতে এসেছি সেটা আপনি, তাই আসলে কান্দর উঠবোস করছি নিজেদের ভুলের ক্ষমা চাওয়ার জন্য। স্যার বিশ্বাস করুন, আমরা জানতাম না আপনি সেই লোক, না হয়তো মনের ভুলও কোনোদিনও আসতাম না। তা তো বুঝতেই পেরেছি তোরা আমাকে মারতে এসেছিলি, কিন্তু পরবর্তীতে আমায় দেখে সাহস হারিয়ে ফেলেছিস। আর আমার সাথে তোরা এটাও বুঝতে পেরেছিস যে তোদের পরিণাম কি হতে পারে, সে কারণে তোরা আগ থেকেই কান ধরে উঠবস শুরু করেছিস। তার শরীরে হাত দিয়ে যে জায়গাতে আত্মগোপন করে থাকি না কেন, তার লোকজন ঠিকই আমাদের সেখানে এসে খুঁজে বের করে মাটির নিচে জলজ্যান্ত পুঁতে দিত। ভাগ্যিস আমি তাকে দেখা মাত্রই চিনে ফেলেছি। লোকমান এবং তার বস শুভ্রর বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, আর শুভ্র সেখান থেকে বাইক স্টার্ট করে চলে আসার কিছুক্ষণ পর বাড়ি এসে পৌঁছায়। শুভ্রর মাথায় শুধু একটা জিনিসই চলছে, হৃদিতা এত বড় জঘন্য কাজটা কেন করলো সেটাই তার জবাব জানতে চাইবে। বাড়ি পৌঁছে সোজা রুমে চলে যায়। হৃদিতা রুমেই ছিল। শুভ্র রুমে প্রবেশ করে, ভিতর থেকে দরজা আটকে দিয়ে হৃদিতার সামনে দাঁড়ায়। হৃদিতাও আগ থেকেই ধারণা করেছে শুভ্র হয়তো সত্যিই জেনে গেছে, কারণ তার ঠিক করা লোকগুলো যখন মার দেয়া বাদ দিয়ে কান ধরে উঠবোস করছিল, তার মানে শুভ্র নিশ্চয়ই তাদের থেকে আসল রহস্য জেনে এসেছে। তার উপরে শুভ্রর ভাবভঙ্গিতে অনেক কিছু প্রকাশ পাচ্ছে। হৃদিতার ধারণাকে সত্যি প্রমাণ করে শুভ্র হৃদিতাকে বলে, আপনি এত জঘন্য কাজটা কেন করলেন? তোর উপরে আমার প্রচণ্ড আক্ষেপ জমে আছে, তাই করেছি। ছি, ভাবতেও লজ্জা লাগছে। আপনার মতো একটা মেয়েকে বিয়ে করেছি আমি জানতাম আপনার রাগ অভিমানটা বেশি, সেই সাথে কিছুটা অ্যাগ্রেসিভও আপনি, তাই বলে একজন মানুষকে মেরে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে বিছানায় ফেলে রাখার মতো জঘন্য কাজ করবেন, সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমি কত জঘন্য সেটা তোর ধারণাতেও নেই। আমার রাগ উঠলে আমি সবই করতে পারি, কিন্তু তুই এটা বল যে তুই আসলে কে? তোকে মারার জন্য লোক পাঠালাম, কিন্তু তারা তোকে না মেরে উল্টো কান ধরে উঠবোস করলো কেন? আমি কি আবার? আমি সাধারণ একজন মানুষ। তাহলে এমন অদ্ভুত কাণ্ড ঘটলো কেন? কি জন্য তারা তোকে দেখে এমন ভয় পেয়েছে? ভয় পেয়েছে অন্য একটা কারণে, সেসব আপনার না জানলেও চলবে। আর না আমি এসব আপনাকে বলতে চাচ্ছি না।
আমার জাস্ট ঘৃণা হচ্ছে আপনার আচরণের প্রতি। যতই হোক আমি আপনার স্বামী, কখনো ক্ষতি চাইনি আপনার, আগলে রাখার চেষ্টা করেছি সর্বদা। হ্যাঁ, হয়তো সবাই মেলামেশা হয়নি আমাদের, কিন্তু মন থেকে চাইছি আপনাকে আগলে নিতে, তবে সুযোগটা হয়নি। আপনাকে রাস্তায় বকাটা ছেলেরা বাজে ইঙ্গিত করায় ঝাঁপিয়ে পড়েছি নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে, আর সেখানে আপনি গুন্ডা মাস্তান পাঠিয়েছেন আমাকে মেরে হাত পা ভেঙে বিছানায় ফেলে রাখার জন্য। জাস্ট ভাবছি এতটা নিচে কি করে নেমে গেলেন আপনি। এতদিন আমি সবসময় আপনাকে সামনে হোক বা আপনার অগোচরে হোক মন থেকে সম্পর্কটাকে সুস্থ করার চেষ্টা করতাম, কিন্তু এই সম্পর্কটাকে আপনি আরও অসুস্থ করে তুলছেন। আজকে তো সমস্ত কিছু আমার হাতের নাগালে বাইরেই চলে গেছে, আমার চেষ্টার উপরে বালি চাপা দিয়েছেন আপনি। যাই হোক, আমি আর ঝামেলা চাই না। শোনেন, আজকের পর আপনার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, নামে মাত্র সম্পর্ক থাকবে, তাছাড়া আর কিছুই না। আর না আপনার সাথে কোনো প্রকার কথা হবে, আর কিছু হবে। আজকের পর আপনি আপনার মতোই থাকবেন এই বাড়িতে, আর আমি আমার মতন। বিশ্বাস করেন, আর কখনো আমাকে রাস্তায় দেখবেন না। আপনি যেই রাস্তা ধরে হাঁটবেন সেই রাস্তার 1000 মাইল দূর থেকে সরে যাব আমি। এমনকি আর কখনো আপনার কোনো বিষয়ে আমাকে মাথা ঘামাতে দেখবেন না। এরপর যখন আপনার চুক্তিনামা শেষ হবে, তার কাছে শুভ্রর বলা প্রতিটা কথা আজ কেন জানি অনেক বেশি অর্থবোধক বলে মনে হচ্ছে। তবে রিদিতা ব্যাপারটা বুঝতে পারলেও বেশি একটা গুরুত্ব দেয় না। রাতের বেলায় রিদিতা শুয়ে আছে, শুভ্রর বলা কথাগুলো আবারও তার মনে পড়ে। সেই সাথে শুভ্রর আচরণ তাকে আরও কিছু ভাবতে বাধ্য করছে। অন্যদিন ঘুমানোর সময় একটা দুইটা শব্দ হলেও শুভ্রর সাথে তার কথা হয়, কিন্তু আজ শুভ্র এক বিন্দু পরিমাণও কথা বলেনি। নিজের মতন এসে চুপচাপ শুয়ে পড়েছে। রিদিতার কেমন যেন একটু অন্যরকম লাগছে সব কিছু। রিদিতার এখন আরও ভালো করে উপলব্ধি হচ্ছে ব্যাপারগুলো। মনের ভিতরে কেমন যেন অন্যরকম একটা লাগছে। রিদিতা অনেকটাই বুঝতে পেরেছে আজকে শুভ্র কথাগুলো অনেক বেশি গভীর থেকে বলেছে, কিন্তু সে কি করবে বুঝে উঠতে পারছে না। মধ্যকার একটা অবস্থায় পড়ে গেছে সে। কথাগুলোকে হালকাভাবে নিলেও নিতে পারছে না, আবার শুভ্রকে ব্যাপারটার জন্য কিছু বলতেও পারছে না, কারণ কিছু বললে তার ইগোতে আঘাত আসবে। দোটানা এক পরিস্থিতি চলছে রিদিতার, তবে শেষমেশ নিজের ইগোকে জিতিয়ে দেয়। মনের ভিতর অন্যরকম লাগলেও সেসবকে ভিতরে চেপে ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে শুভ্র নেই। রিদিতা ভাবে হয়তো আগেই উঠে গেছে। রিদিতাও উঠে ফ্রেশ হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। একটু পর অফিসে যাওয়ার জন্য রুম থেকে একদম পরিপাটি হয়ে নিচে চলে যায়, কিন্তু নিচে গিয়েও দেখে শুভ্র নেই। রিদিতাকেও দেখতে পেলাম না, নাস্তা টেবিলেও দেখছি না। মা, সে তো আরো আধা ঘন্টা আগে বেরিয়ে গেছে। এত জলদি কোথায় গেছে সে? আমাকে তো বললো অফিসে কাজ আছে, তাকে আগে যেতে হবে। কিন্তু বৌমা, শুভ্রর হাবভাব আজকে কেমন যেন ঠিক ছিল না। নাস্তাও করেনি, জিজ্ঞাসা করায় অফিসে যাচ্ছে বলল। সেই সাথে এটাও বলল আজকের পর যেন ওর অফিসে যাতায়াত নিয়ে আমি কোনো ধরনের কোনো কৈফিয়ত না চাই। হুট করে শুভ্রর এমন ব্যবহার আমার কাছে স্বাভাবিক বলে মনে হয়নি। কিছু কি হয়েছে মা তোমাদের মাঝে? না আম্মু, আমার সাথে কিছু হয়নি। রিদিতা শুভ্রর আম্মুকে মিথ্যে উত্তর দেয়। রাবেয়া খাতুন আর কিছু না বলে রিদিতাকে নাস্তা এগিয়ে দেয়। রিদিতা চুপচাপ নাস্তা করছে, কিন্তু রিদিতার মনের মধ্যে ঢোলের মতন বাজছে। রিদিতার মনে হচ্ছে যেন বিশাল এক ঘূর্ণিঝড় তার জীবনে নেয়। কিছুটা অবাক হয় রিদিতা শুভ্রকে কেবিনে দেখতে না পেয়ে। রিদিতা সময় নষ্ট না করে কেবিন থেকে বেরিয়ে শুভ্রকে অফিসের মধ্যেই এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু পুরো অফিস খুঁজে শেষ করে ফেললেও শুভ্রর দেখা মিলল না রিদিতার। রিদিতা হিসাব মিলাতে পারছে না শুভ্র এত সকালে বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছে। অফিসেও নেই, গেল কোথায় তাহলে সে? ব্যাগ থেকে ফোন বের করে শুভ্রকে ফোন দেয়, কিন্তু শুভ্রর ফোন কল ঢুকছে না, নাম্বার বন্ধ শুভ্রর। রিদিতা যথারীতি আরও অবাক হয় নাম্বার বন্ধ পেয়ে। এমন সময় রিদিতার অফিসের বস মিয়ান সাহেবের পিএ উপস্থিত হয়। রিদিতা মিয়ান সাহেবের পিএকে জিজ্ঞেস করে, কিছু বলবে রিয়াদ? ম্যাডাম, আপনাকে নিয়ান স্যার জলদি ওনার কেবিনে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মিয়ান সাহেবের পিএ রিয়াদ রিদিতার কথা মতন চলে যায়। কিছু সময় পর রিদিতা নিয়ান সাহেবের কেবিনে উপস্থিত হয়ে বলে, স্যার, আপনি নাকি আমায় ডেকেছেন? মিয়ান সাহেব রিদিতার দিকে একটা কাগজ এগিয়ে দেয়। রিদিতা কাগজটা হাতে নিয়ে কিছুটা লেখা পড়তেই চোখ বড় বড় করে ফেলে। রিদিতার ভিতরে ভূমিকম্পের ন্যায় কম্পন করতে শুরু করে। রিদিতার অবস্থা দেখে মিয়ান সাহেব বলে ওঠে, রিদিতা, তোমার মতন আমি অবাক হয়েছি।
আমার বুঝে আসছে না শুভ্র চাকরি করবে না বলে হুট করে রিজাইন লেটার দিয়ে কেন চলে গেল। তোমাদের দুজনের মাঝেই কিছু হয়েছে? এত ভালো বেতন একটা চাকরি কেউ তো এমনি এমনি ছেড়ে দেওয়ার কথা নয়। আর তুমি যেহেতু তাকে চাকরিটা দিয়েছো, যাতে চাকরিটা না ছাড়ো। তবে যেহেতু তোমার এখানে চাকরি করতে আপত্তি হচ্ছে, আমি অবশ্যই তোমাকে আমাদের আরেকটা কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দেব। আমি ফোন করে দিচ্ছি, তুমি আগামীকাল থেকে আমাদের অমুক লোকেশনে যে অফিসটা আছে সেখানে জয়েনিং দিও। আচ্ছা স্যার। কথাবার্তা শেষ করে শুভ্র নিয়ান সাহেবের কেবিন থেকে বের হয়ে যায়। শুভ্রর পিছনে পিছনে হৃদিতাও কেবিন থেকে বের হয়ে গিয়ে শুভ্রর হাত ধরে বলে, তুমি এমন কেন করছো? আচ্ছা, আমি গতকালকের আচরণটার জন্য সরি। আমি আর কখনো ওইরকম বাজে আচরণ করব না। তুমি প্লিজ এখানেই চাকরি করো, অন্য কোম্পানিতে শিফটিং দিও না। শুভ্র কোনো কথা না বলে জোর করে একটা হাতঝাড়ি দিয়ে হৃদিতার হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। হৃদিতা তবুও পিছন থেকে শুভ্রকে ডেকে কথা বলতে চায়, কিন্তু কোনো পাত্তাই শুভ্র দেয় না হৃদিতাকে। সোজা অফিস থেকে বেরিয়ে আনাফের অফিসে চলে যায় তার সাথে দেখা করতে। হৃদিতা কেবিনে বসে আছে, মনের মধ্যে কেমন যেন উতাল পাতাল করছে শুভ্রর আচরণে। এতদিন নিজের মধ্যে শুভ্রর অ্যালিগেশন কেমন যেন একটা জেদ আর বিপরীতমুখী এক ধরনের চিন্তা চেতনা কাজ করত। এতদিন নিজের মধ্যে শুভ্রর অ্যাগেনিস্টে কেমন যেন একটা জেদ আর বিপরীতমুখী এক ধরনের চিন্তা চেতনা কাজ করত। কিন্তু এখন সেসব জেদ আর চিন্তা চেতনা যেন হৃদিতাকে ছেড়ে অন্য কোথাও পাড়ি জমিয়েছে। এখন যেন নিজের অজান্তে তার মন চায় সবকিছু স্বাভাবিক হোক, তবে পরিস্থিতি যেন একদম হাতের নাগালে বাইরে চলে গেছে। এখন যেন হৃদিতার রূপ শুভ্র ধারণা করেছে, ভিন্নতা আসছে কিছুটা। যেমন শুভ্র হৃদিতার আচরণের উপর অসন্তুষ্ট হয়ে নিজেকে একদম সরিয়ে নিয়েছে সবকিছু থেকে, কিন্তু হৃদিতা এমনটা করেনি। তার শুভ্রর সাথে সারা জীবন থাকার খেয়াল ছিল না বিদায় সে শুভ্রর সাথে বাজে বাজে আচরণ করত। তবে বলা চলে অনেকটা একই রকম হয়ে গেছে দুজন। একজন কথা বলতো কিন্তু বাজে আচরণ করে মনে কষ্ট দিত, আরেকজন একেবারেই কথাবার্তা বন্ধ করে দিয়ে মনে কষ্ট দিচ্ছে। হৃদিতা বুঝতে পারছে না এতটা পরিবর্তন কেন হলো তার নিজের মধ্যে। তবে সে শুধু এটুকু জানে বর্তমানে করা শুভ্রর আচরণগুলো তাকে এক ধরনের কষ্ট আর মানসিক অশান্তিতে ভোগাচ্ছে। কথায় আছে না, যখন আপনার করা আচরণগুলোই আপনার সাথে করা হবে তখন সেটার মর্মান্তিক অবস্থা আপনার বুঝে আসবে। কিন্তু হৃদিতার খারাপ লাগার পিছনে অন্য কারণও থাকতে পারে। যেমন সে কথা বলা বন্ধ করলে ব্যাপারটা নর্মাল ছিল, কিন্তু উল্টো শুভ্র তার সাথে কথা বলা বন্ধ করায় হয়তো অনেকটা ইগোতে লাগছে ব্যাপারটা তার। হৃদিতার মতে শুভ্র এটা তার সাথে করতে পারে না, কারণ শুভ্র কোথায় আর সে কোথায়। নিজের থেকে নিচু অবস্থায় কেউ দিমাগ দেখালে সেটা অবশ্যই যে কারো ইগোতে আঘাত লাগে। হৃদিতার বেলায় হয়েছে তাই। তবে সঠিক করে কি হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। হৃদিতা বসে বসে ভাবছে ব্যাপারটা কি করে স্বাভাবিক করা যায়। অপরদিকে শুভ্র তার প্রাক্তন অফিসে চলে যায়। আনাফ শুভ্রকে দেখে খুশি মনে জিজ্ঞেস করে, কিরে দোস্ত, কি অবস্থা তোর? ভালো, তোর? আমারও ভালো। আচ্ছা, তোর না এই সময় অফিসে থাকার কথা, হঠাৎ তুই এই অসময় এখানে? হৃদিতার অফিস থেকে চাকরি ছেড়ে দিয়েছি আমি। মানে কি শুভ্র, কি বলছিস এসব? হ্যাঁ, সত্যিই বলেছি। সত্যি বলছিস সেটা না হয় বুঝলাম, কিন্তু চাকরি ছাড়লি কেন? কারণটা অনেক লম্বা, বলতে গেলে অনেক সময় লাগবে। আরে সমস্যা নেই, বল। যত সময় লাগে লাগুক, তবে তোর বলতে বিরক্ত লাগলে শর্ট করে বলতে পারিস, কারণ তোর ব্যাপারে তো টুকটাক অনেক কিছুই আমি জানি। শর্ট করে বললেও আশা করি বুঝতে পারবো। আচ্ছা তাহলে শোন, তুই তো কম বেশি অনেকটাই জানিস হৃদিতা আমাকে বিয়ে করেছে স্বার্থের জন্য। সে বিয়ের আগে 1 বছরের জন্য একটা চুক্তিনামা স্বাক্ষর করেছিল। তবে আমি চেষ্টা করেছিলাম সব কিছু স্বাভাবিক করে তাকে নিয়ে সারা জীবন থাকতে, কিন্তু আমি কিছুতেই কিছু স্বাভাবিক করতে পারিনি, উল্টো আরও বিগড়ে দিয়েছি। কথায় আছে না, তুমি নরম অথবা লায়লা থাকবে তো বাসটা তোমাকেই খেতে হবে। আমার হয়েছে তাই, সুন্দরভাবে সবকিছু। দুজনে বেশ কিছুক্ষণ আনাফের কেবিনে আড্ডা মারে। রাতের বেলায় হৃদিতা আর শুভ্র রুমের মধ্যে দুজনে এক জায়গায় হয়েছে। হৃদিতা শুভ্রর সাথে কথা বলার বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু শুভ্র কোনোভাবেই তার সাথে কথা বলে না। নিজের মতন ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। হৃদিতাও কম জিতি না।
একদম নাছোড়বান্দার মতন শুরু করে। বিছানা থেকে নেমে বালিশ নিয়ে সেও শুভ্রর শরীর ঘেঁষে ফ্লোরে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। শুভ্র কথা বলে না ঠিকই, তবে ভঙ্গিমায় হৃদিতাকে তার পাশে শোয়া নিয়ে আপত্তি জানায়। তবে হৃদিতা সেসব গায়ে নেয় না, তেরামো করে শুভ্রর পাশে শুয়েই থাকে। শুভ্র বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। হৃদিতাও কম না, সেও শুভ্রর পিছন পিছন বারান্দায় গিয়ে উপস্থিত হয়। শুভ্র বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে। হৃদিতাও শুভ্রকে কপি করতে শুরু করে দিয়েছে। শুভ্র ধারণা করে এই মেয়ে পাগলামি থামবে না, তাই সে আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ে, কারণ ঘুম নষ্ট করে লাভ নেই। হৃদিতাও শুভ্রর সাথে সাথে বারান্দা ছেড়ে গিয়ে একই সাথে শুয়ে পড়ে। শুভ্র এবার বুঝতে বাকি নেই হৃদিতার পাগলামি যে থামবে না, তাই সে মনে মনে ঠিক করে পাগলামি থামানোর জন্য মেডিসিন দেবে হৃদিতাকে। তাই সে চুপ করে ঘুমিয়ে পড়ে। ঘড়ি কাঁটা একটার আশেপাশে শুভ্র ভূতের ন্যায় হুট করে চোখ খোলে। আসলে শুভ্র এত সময় ঘুমায়নি, ঘুমের ভান ধরে শুয়েছিল। তবে হৃদিতা ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছে। এখনই শুভ্রর উপযুক্ত সময়। হৃদিতার দিকে কাত করে ঘুরে হৃদিতার ধবধবে সাদা পেটের মধ্যে জোরে একটা চিমটি মেরে আবার আগের ন্যায় হয়ে যায়। হৃদিতা জোরে একটা চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। হৃদিতা ভাবে হয়তো কোনো পোকা কামড় দিয়েছে তাকে। পেটের মধ্যে লাল হয়ে আছে। পুনরায় আবারও কামড় খাওয়ার ভয়ে ফ্লোর থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে আকাশ অন্য পাশ ফিরে মুখ চেপে হাসতে হাসতে মনে মনে বলে, ঠেলা বুঝো এখন, তোমার অতিমাত্রা জেদ দেখানোর ফল এটা। তুমি আমার সাথে এতদিন যা যা করছো সবকিছু কড়ায় গন্ডা হিসাব নেব আমি। সবুর করো তুমি শুধু চান্দু। তুমি চেয়েছিলে 1 বছর পর বিচ্ছেদ ঘটাবে, আমি তোমার সে আশা কখনো অপূর্ণ রাখবো না। তবে এখন থেকে এমন কিছু করব যা তোমার মনে আতঙ্ক ধরিয়ে দেবে। এরপর সর্বশেষ আমিই তোমাকে ছেড়ে দেব। শুভ্র কথাগুলো মনে মনে বলে নিজের মতো ঘুমিয়ে পড়ে। অপরদিকে হৃদিতার ভিতরে খালি যত তত হাঁপসাপ করছে। এতদিন যে মানুষটার জন্য মনের ভিতরে বিন্দু পরিমাণে কোনো টান ছিল না, সেই মানুষটা এখন তার ভিতরে থাকা সমস্ত খুঁটিকে নাড়িয়ে দিচ্ছে। বিশ্রী রকম এক প্রতিক্রিয়া ঘটছে হৃদিতার ভিতরে অন্য রকমের এক অস্থিরতা কাজ করছে। নিজের অজান্তেই সে পরিস্থিতিকে স্বাভাবিক করতে কেমন যেন দিশেহারা হয়ে উঠেছে। চোখে ঘুম নেই। হুট করে কেমন ধরনের পরিবর্তন যে হৃদিতার মাঝে চলে এলো সেটা হৃদিতাও ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। মাথার মধ্যে খালি এটাই ঘুরপাক খাচ্ছে, শুভ্র আর তার মধ্যে চলতে থাকা অস্বাভাবিক পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে হবে। বেশ কিছুক্ষণ সেসবকে বারবার রিপিট করার কোনো ফায়দা নেই, কারণ আর কিছু মাস পর আমরা আলাদা হয়ে যাব। অতএব ফর্মালিটিস দেখানোর কোনো মানেই নেই। না, আমি তোমাকে ছাড়বো না। আর কোনো ফর্মালিটি আমি তোমাকে দেখাচ্ছি না। আমার মন চাইছে তোমার সাথে মিশে থাকতে। আমি কেন যেন তোমায় অন্য কোনো মেয়ের সাথে মেলামেশাটা সহ্য করতে পারছি না। আজকে তোমাকে ওই মেয়ের সাথে বসে বসে কথা বলতে দেখে আমার কেন যেন মনের ভিতরে অনেক কষ্ট হচ্ছিল। ব্যক্তিগত জিনিসের উপরে অন্য কেউ অধিকার জমাচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না। কেন যেন অনেক বেশি জেলাসি হচ্ছিল। মনে হচ্ছিল সেই মেয়ের গলা চেপে ধরি, কিন্তু তোমার ভয়ে তা করতে পারিনি। দেখুন, আপনার এসব কথাবার্তা শুনতে আমার মোটেও ইচ্ছে করছে না। আগেই বলছি রুচিতে বাদে আপনার সাথে কথা বলতে আমার। দয়া করে আমাকে রাগাতে বাধ্য কর, না হয়তো আমার হাত উঠে যাবে আপনার উপর। হৃদিতা ভয়ে শুভ্রকে ছেড়ে দিয়ে বিছানা গিয়ে শুয়ে পড়ে। হৃদিতার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। একটা সময় শুভ্রর ধার ধারতো না সে। এখন শুভ্রর সামান্য শক্ত কথাতেই যেন হৃদিতার ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়। চুপচাপ শুয়ে আছে হৃদিতা। এদিকে শুভ্র বিছানা রেডি করে শুয়ে পড়েছে। শুভ্র শুয়ে পড়ার মিনিটটা হৃদিতার বুঝতে বাকি নেই শুভ্র কার সাথে কথা বলছে। অস্থিরতার মাত্রা ক্রমশ যেন বেড়েই চলছে হৃদিতা। তবে সে কোনো রকম প্রতিক্রিয়া করে না। শুভ্র নিজের মতন কথা বলায় ব্যস্ত। শুভ্র কথাবার্তা বলতে বলতে হয়তো ভুলেই গেছে হৃদিতা তার থেকে একটু দূরে খাটে শুয়ে রয়েছে। ফারিনের সাথে কথার রাজ্যে যেন হারিয়ে গেছে সে। হৃদিতা শুভ্র কথাবার্তা শুনতে শুনতে হুট করেই কোনো একটা কিছু শুনে পরিষ্কার হয়ে যায় ফোনে থাকা অপর পাশে মেয়েটা শুভ্রকে আরও বহু বছর আগ থেকে ভালোবাসে। আসলে ফারিন ভার্সিটিতে কিভাবে শুভ্র প্রেমে পড়েছিল সেই বিষয় নিয়ে শুভ্র আর ফারিন কথাবার্তা বলছিল, যে কারণে হৃদিতাও আজ পেয়ে যায় ফারিনের ব্যাপারে। শুভ্র এখনও কথা বলায় মগ্ন হয়ে আছে। ডান বাম কোনো দিকেই তার খেয়াল নেই, কিন্তু হুট করেই কথা বলতে বলতে তার ফোনটা কেউ তার থেকে কেড়ে নিয়ে দেয়ালের মধ্যে ছুঁড়ে মারে। শুভ্র কিছুই বুঝে উঠতে যাবে তার আগে হৃদিতা শুভ্রর উপর উঠে শুভ্রকে শক্ত করে চেপে ধরে শুভ্র ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। শুভ্র রাগ যেন চূড়ান্ত পৌঁছে যায়।
কিন্তু পরক্ষণে শুভ্র লক্ষ্য করে হৃদিতার চোখ মুখ ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে আর সে কান্না করছে। শুভ্রর সাথে সাথে নরম হয়ে যায়। হৃদিতা জোর খাটিয়ে শুভ্র ঠোঁটে স্পর্শ করেছে, কিন্তু শুভ্র তাকে কোনো প্রকার বাধা দেয় না। চাইলে সে বাধা দিতে পারে। শুভ্র বাধা দিলে হৃদিতা যতই জোর খাটাক, শুভ্রর সাথে কখনোই সে পেরে ওঠানে কাপড় সরিয়ে ফেলে। শুভ্রর সামনে এখন হৃদিতার শরীরে অনেকখানি অংশ নিবৃত বিদ্যমান। মাথা থেকে কোমর পর্যন্ত একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এ প্রথম শুভ্র হৃদিতাকে এভাবে দেখে। শুভ্র 7 পাঁচ না ভেবে অনেক অশান্তি হয়েছে। শুভ্র হৃদিতার কাণ্ড দেখে হাসতে থাকে। হৃদিতা শুভ্রকে হাসতে দেখে তার কাছে এসে বলে, হাসছো কেন? এমনিতেই আপনার কাণ্ড দেখে। শুভ্র, এখন তো আপনি এটা বন্ধ করো। সরি, তোমার কাণ্ড দেখে। কাণ্ড তো এখনো কিছু দেখোনি। আগে বাধা দিয়েছো ভালোবাসতে না বলে। এখন আর বাধা দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ দুজনের মাঝে থাকা দূরত্বের দেয়ালটা ধসে পড়েছে। হৃদিতা কথাগুলো বলে শুভ্রকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়, আর সেও বিছানায় গিয়ে শুভ্রর সাথে মিলেমিশে যায়। শুভ্র কোনো প্রকার বাধা দেয় না আজকে আর, কারণ এখন আর তাদের দুজনের মাঝে কোনো দেয়াল নেই। এরপর এদের ভালোবাসার মুহূর্ত শুরু। ভাইরে ভাই, আপনারা এত কাহিনী শুনবেন? বিয়ে হয়েছে 1 বছর, এখনো কেউ কারো নিকটে যায়নি। একটু শরম তো করেন। এখন তো কানে হাত দিয়ে এখানেই শেষ করুন। আজকের গল্প এখানেই সমাপ্তি। হৃদিতা আর শুভ্রর দুষ্টু মিষ্টি ভালোবাসা এভাবেই চলতে থাকে। গল্পটা একটু ব্যতিক্রম, তাই পুরো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও গল্প পেতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ঘরে বসেই পেতে চান আপনার পছন্দের পণ্যটি? তাহলে এখনই ভিজিট করুন তমা অনলাইন শপে। তমা অনলাইন শপে পাচ্ছেন বোরখা, শাড়ি, 3 পিস, কসমেটিক, জুয়েলারি, চায়না প্রোডাক্ট, জুতা, এছাড়া আরও অনেক কিছু। তাহলে দেরি কেন? এখনই ভিজিট করুন তমা অনলাইন শপ এবং আপনার পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন। আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিশ্বস্ততার সাথে আমরা 3 বছর যাবৎ এই ব্যবসা রানিং করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনিও নিরাশ হবেন না এবং পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক আজ আমার ফাঁসির দিন। আমার শেষ ইচ্ছে পূরণের জন্য আমাকে আজ আপনাদের সামনে লাইভে আসার অনুমতি দেওয়া হয়েছে। আমার সময় খুব অল্প। আপনারা নিশ্চয়ই জানেন আমার অপরাধ। হ্যাঁ হ্যাঁ, আমি সেই সিরিয়াল কিলার যে খুবই নৃশংসভাবে খুন করেছি সমাজের কিছু মানুষরূপী নরক পিশাচদের আমার নিজের হাতে। যাক সে কথা, মূল বক্তব্যে ফিরে আসি। আমাকে আপনারা চেনেন ডেভিল দি মডার্ন ভ্যাম্পায়ার নামে। আজকে আমার জীবনের শেষের দিনটি কাটাতে চাই আপনাদের সাথে ফেসবুক লাইভে। ঠিক এই মুহূর্তে অসংখ্য মানুষ আমাকে দেখছেন, ছুড়ে দিচ্ছেন হাজারো প্রশ্ন, আর এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দেব। প্রশ্ন নম্বর 1, আমার আসল নাম কি? প্রশ্ন নম্বর 2, আমি কেন খুনগুলি করেছি? প্রশ্ন নম্বর 3, আমি ঠিক কিভাবে শিকার পছন্দ করতাম আর কোন পদ্ধতিতে তাদের নৃশংসভাবে হত্যা করতাম? প্রশ্ন নম্বর 4, আমার অতীত কি? এই 4টা প্রশ্ন নিয়ে আমার আজকের এই শেষ সেশন। আমার আসল নাম রোহিত রায়। রোহিত কনস্ট্রাকশন কোম্পানির একমাত্র কর্ণধার আমি, যাকে আপনারা চেনেন ডেভিল দ্য মডার্ন ভ্যাম্পায়ার নামে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি আমি কেন খুনগুলো করেছি। সেটা শুনতে গেলে আপনাদের ফিরে যেতে হবে দুরন্ত দুঃস্বপ্নায়। কিন্তু রাতবালি আমার বলতে ঘেন্না হচ্ছে যে রাতের আধারে ছোট মামার কুৎসিত 2টি হাত ঘুরে বেড়াতো আমার সারা শরীরে। জানেন আমার ভীষণ অস্বস্তি হতো, কিন্তু কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারতাম না। সারা রাত আমাকে সে ভোগ করত। জানেন খুবই কষ্ট হতো, যন্ত্রণাতে সারা শরীর মুচড়ে উঠত, বুক দিয়ে বেরিয়ে আসতে চাইতো এক অব্যক্ত বোবা কান্না। ভাবছেন পুরুষের আবার সেক্সুয়াল মলস্টেশন হয়, পুরুষরাও ধর্ষিত হয়, ঠিক যেমন আমি হয়েছিলাম। আমি ঘেন্নাতে মামার বাড়ি যাওয়া ছেড়ে দিই, তাতেও নিস্তার নেই। সে ছোট অবস্থাতেই একের পর এক শিকার হতে থাকি, কখনো পাড়ার বন্ধুর, কখনো পিস্তত দাদাদের।
জানেন, ছোটবেলাতেই আমি প্রায় পিসির বাড়ি যেতাম, যদিও সেটা খুব কাছে ছিল। কিন্তু পরীক্ষা শেষে ব্যাগ গুছিয়ে পিসির বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। পিসির ছোট ছেলেকে আমি ভীষণ পছন্দ করতাম মানুষ হিসাবে। একজন বলিষ্ঠ ব্যায়ামবীর ছিলেন তিনি। আবারও আসে সেরকম একটি অভিশপ্ত রাত। আমাকে কাছে টানেন, আদর করতে করতে বলেন, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, আমি তোকে খুব আনন্দ দেবো, দেখবি স্টেপ বেঁকিয়ে ফেলি। আর বলি, যাও আরেকটি রড নিয়ে এসো, এটা বড্ড পলকা, আমার কিচ্ছু ফিল হচ্ছে না। ততদিন আমি সহ্য করতে করতে পুরো দোস্তর পাথর বনে গেছি। কিছুতেই আর কিছু আসে যায় না। তার মধ্যে ব্যায়ামও শুরু করেছি। তাগড়া তামাটে শরীর মনে প্রতিশোধের আগুন। আর কোনো কিছুকে তোয়াক্কা করি না। শরীরে বাঁধন মজবুত করলেও জানেন জানেন আমার মনটা না ভীষণ ভারী কোমল। ততদিন আমি নিজের একটি টর্চার রুমও বানিয়েছি। সেখানে নিজেকে যতভাবে অত্যাচার করা যায় তাই করতাম। কখনো জ্বলন্ত মোমবাতির ছেঁকা, কখনো খুর দিয়ে সারা হাত ফালাফালা করতাম। তাতে নুন দিতাম, লঙ্কার গুঁড়ো দিতাম। কিন্তু জানেন, এক ফোঁটাও না লাগতো না, বরং তৃপ্তি পেতাম। অভ্যেসে দাঁড়িয়ে গেল জানেন। এরপর থেকেই শুরু হলো আমার রক্ত পান করা। প্রথমে নিজের রক্ত, এরপর মুরগির রক্ত, তারপর মাছের রক্ত। আরেকবার তো স্কুলে এক বন্ধুর গলা কামড়ে ধরেছিলাম। ভাগ্যিস সে মারা যায়নি। আসলে ব্যাপারটা হয়েছিল কি জানেন, ক্লাসের ফাঁকে আমার জামাতে বারবার সে নিজের মনমর্জি মতো পেনের কালি দিয়ে লিখে যাচ্ছিল। এক সপ্তাহ ওকে অর্নিং দিয়েছিলাম, শোনেনি হতো ছাড়াটা। দিলাম শেষে এক কামড় ওর গলা লক্ষ্য করে। ক্লাস টিচার ছুটে না এলে ওকে রক্ত শুরু করতে আমার দেরি হতো না। সেই ঘটনার পরে আমি 1 মাসের জন্য সাসপেন্ড হয়েছিলাম। এতদিনে আমি তৈরি হয়েছি এক সাইকোপ্যাথে। সবাই আমাকে সমঝে চলতো, এড়িয়ে চলতো সবাই। আমার তো ভীষণ কষ্ট হতো জানেন। একদিন বাড়িতে এক ভদ্রলোক এলেন, বাবার বিজনেস পার্টনার, মিস্টার আগরওয়াল। ও, আপনাদের তো বলাই হয়নি যে আমার বাবা ছিল স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা। তারা পুরো ভারতে ছড়িয়ে পড়েছিল তার ব্যবসা এটি। তো সেদিন বাবা মা কেউ বাড়িতে ছিলেন না। আমি বাড়িতে একদম একা। তখন আমি ক্লাস 9-এর একজন ছেলে, সুন্দর সুগঠিত পেশি বহুল শরীর। তিনি এসে আমাকে এক গ্লাস জল দিতে বললেন। আমি যথারীতি জল নিয়ে এলাম। হঠাৎ তিনি আমাকে জড়িয়ে ধরলেন। স্পর্শের মানে আমি জানি। এক হ্যাঁচকা টানে তাকে 2 হাতে তুলে ধরে ছুঁড়ে ফেলে দিলাম মাটিতে। আর এরপর আমার তীক্ষ্ণ দাঁত দুটি বসিয়ে দিলাম তার গলা লক্ষ্য করে। আহ, তাজা রক্তের স্রোত আমাকে পুলকিত করতে লাগলো। কিন্তু নিস্তেজ হয়ে পড়েছিলেন তিনি আস্তে আস্তে। ঠিক সেই সময় বিদ্যুৎ বেগে ঘরে ঢুকে পড়েন আমার বাবা। চিৎকার করে ওঠেন, খোকা, এই মুহূর্তে ওনাকে ছেড়ে দে, নইলে। বাবাকে ভয় পেতাম জানেন, তাই খানিকটা বাধ্য হয়েছিলাম ছাড়তে। সেদিনের পর থেকে শুরু হয় আমার গৃহবন্দী জীবন। মাঝে মাঝে একজন আসতেন, সাইকিয়াট্রিস্ট। তিনি আমাকে বোঝাতেন, কাউন্সিলিং করতেন। অবশেষে সুস্থ হতেই আমি মাধ্যমিক দিই, ভালো রেজাল্টও করি। তখনও জানতাম না আমার জন্য অপেক্ষা করে রয়েছে নরকের অনন্ত বিভীষিকা। মাধ্যমিকের পরে আমাকে কলকাতাতে রাখার আর সাহস পায়নি। ওখানকার পাত্তাড়ি গুটিয়ে চলে আসি বহরমপুরে একটি বেসরকারি কলেজে ভর্তি হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে। হোটেলে থাকাকালীন শিকার হই ওখানকার সিনিয়র দাদাদের র্যাগিংয়ের। ওদের কথা শুনে উঠতে বসতে হতো। একদিন সন্ধেবেলা আমরা সবাই গ্রুপ স্টাডি করছি। ঠিক এমন সময় দাদাদের আবির্ভাব। তারা সবাই নেশাতে চুর ছিল, হাতে জ্বলন্ত সিগারেট। তাদের মধ্যে একজন মোটা কালো করে ছেলে, যাকে সবাই বিশু বলে চেনে, সে হঠাৎ নামে কমপ্লেন রেজিস্টার করেছিল। একবার ভাবুন তো, মারলো একজন আর দোষ হলো আমার। আমি না হয় একটু প্রতিবাদ করেছিলাম, তাই বলে এই কারণের জন্য আর আমি তো দায়ী না। সে যাই হোক, যথারীতি কলেজ কর্তৃপক্ষ এর তৎপরতায় এবং বাবার টাকা চড়ে আমি রেহাই পেয়ে যাই। সেদিনের পর থেকে সবাই আমাকে এড়িয়ে চলতো, ভয় পেত ভীষণ রকম। কেমনভাবে যেন তাকিয়ে থাকতো আমার দিকে জানেন। অদ্ভুত ছিল তাদের সেই দৃষ্টি। এইভাবে কেটে গেল আরও একটি বছর। কলেজ জীবনে আমার একটি প্রেমিকা হয়। একমাত্র ওই আমার কাছে আসতে ভয় পেত না জানেন। ও আমাকে বড্ড ভালোবাসতো যে টিফিন টাইমে ও আমাকে নিজের টিফিনে শেয়ার দিত। যখনই ওর কোলে মাথা রেখে শুতাম, মনে হতো যেন পৃথিবীর সমস্ত সুখের ঠিকানা এখানেই। ও আমাকে বুঝতো, আমাকে ভালোবাসতো। কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। একদিন সন্ধেবেলা আমরা বাইকে বাড়ি ফিরছিলাম। মাঝ রাস্তায় আমাদের বাইকটি করুণ আর্তনাদ করে বন্ধ হয়ে যায়। কোথাও জনমানুষের চিহ্ন অবধি নেই। যেদিকে চোখ যায় ধুধু প্রান্তর। আমরা তখন ছিলাম শেখপাড়ার কাছাকাছি, গ্রাম্য একটি এলাকা। আমি জানতাম না এরপরে আমার জন্য যে একটি ভয়াল মুহূর্ত অপেক্ষা করে রয়েছে তা কতটা অমানসিক, অবর্ণনীয়।
সংশয়ের মাঝে ওই জনমানব শূন্য স্থানে হঠাৎ আমার হাতে একটি হাতের স্পর্শ পাই। সেই ধরার মধ্যে ছিল ভালোবাসা, বিশ্বাসের স্পর্শ। আমি বুঝতে পারি আমার প্রেমিকাটি ভয় পেয়েছে, কিন্তু তার মনে দ্রুত বিশ্বাস ছিল আমি তার তথাকথিত সুপার হিরো। যা কিছুই হয়ে যাক তাকে আমি বাঁচাবো। জানেন, তখন নিজেকে অনেকটা শক্তিমান, কিংবা মনে হলো আমার প্রেমিকাটি আমার নাম ধরে রাখছে, কিন্তু আমার ওঠার কোনো ক্ষমতা ছিল না। আ- আমি অজ্ঞান হয়ে পড়ছি, জানেন কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। একটি তীক্ষ্ণ অথচ করুণ মেয়েলি কণ্ঠ কানে যেতে সম্বিতে ফিরল। অন্ধকার একটু একটু করে সয়ে আসছে। আমরা রয়েছি একটি জঙ্গলের মধ্যে। আমার হাত দুটি পিছমোড়া করে বাঁধা একটি গাছের সাথে। সামনের ঝোপ থেকে বেরিয়ে আসছে তার তীক্ষ্ণ চিৎকার। এরপর আরেকটি কান ফাটা আর্তনাদ। শুনতে পেলাম ছেলেগুলোর খিলখিল হাসি। শেষ করে দিয়েছি, আর কোনো প্রমাণ থাকবে না। এবার ওর প্রেমিকটাকেও শেষ করতে হবে। শুনতে পেলাম একজনের গলা। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, তাও গলাতে যতটুকু জোর আছে তাই একত্রিত করে চিৎকার করে বলে উঠলাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। হঠাৎ দূর থেকে চোখ পড়ল কিছু ক্ষীণ আলোর রেখা। সামনে আসতে বোঝা গেল কিছু গ্রামবাসী আমার আর্তনাদ শুনে এগিয়ে আসছে, হাতে মশাল নিয়ে। ধর রবে শান্ত পরিবেশ মুহূর্তে পরিণত হলো সুবিশাল রণক্ষেত্রে। আমার মাথা থেকে রক্ত ঝরছে, রক্তের ফোঁটা একটু একটু করে চোখ বেয়ে নেমে আসছে মুখে। নোনতা স্বাদে ভরে উঠেছে মুখের ভেতরটা। শুনতে পেলাম, এই শালা পালা পালা, ধরতে পারলে জানে মেরে ফেলবে। চারজনের পলায়নরত পথে চেয়ে রইলাম অসহায়ের মতো। আমি জ্ঞান হারালাম। সকালে চোখ খুলতে দেখি আমি একটি খাটে শুয়ে রয়েছি। আমার চারদিকে কিছু কৌতূহলী উদ্বিগ্ন মুখ। একজন মোটা কালো ভদ্রলোক এসে নিজের পরিচয় দিলেন গ্রামের মোড়ল বলে। তিনি বললেন, আমি বললাম, আমি ঠিক আছি, কিন্তু কিন্তু আমার সঙ্গিনীর খবর কি? সে কোথায়? আর সেই চার পলাতক যুবকের কি হলো? তাদের কি ধরতে পেরেছেন? কেউ কোনো কথা বলছে না, সবার মুখ থমথমে গম্ভীর। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো বলুন। মোড়ল মশাই আস্তে আস্তে বলে উঠলেন, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু তাদের ধরতে পারিনি। আমরা আসার আগেই তারা গাড়ি করে পালিয়ে যায়। আর তোমার সঙ্গিনী টিম রক্তাক্ত মৃতদেহ আবিষ্কার করি ওই ঝোপের আড়ালে, সম্পূর্ণ বিভস্ত। তাকে নিষ্ঠুরভাবে ধর্ষণের পরে প্রথমে মাথাতে কাঁধে অনেক মারা মেরেছে, তারপর খুব নিষ্ঠুরতার সাথে ভাঙা গাছ দিয়ে হাতের শিরা কেটে দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তপাত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। তার লাশ এখন মর্গে। এটুকু শুনে আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে পাগলের মতো প্রলাপ করতে থাকি। আশ্চর্য এই সমাজ! হ্যাঁ, ছেলেও ধর্ষিত, বেও ধর্ষিত, ছেলেও ধর্ষিত, বেও ধর্ষিত। ছোট থেকে বড় কারোরই রেহাই নেই। আমিও ধর্ষিত, সেও ধর্ষিত। গোটা সমাজটা ধর্ষিত। বাচ্চা থেকে বুড়ো সবাই ধর্ষিত। কারোর শরীর ধর্ষিত, কারোর মন ধর্ষিত, কারোর মানসিকতা ধর্ষিত, কারোর সম্মান ধর্ষিত, কিংবা কারোর অন্তরাত্মা। একটানা কিছুক্ষণ বলার পরে আবারও জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে চোখে পড়ে একজন নার্সকে। তার মানে কি আমি কি নার্সিংহোমে? আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম। হঠাৎ মাথার যন্ত্রণার তীব্র হওয়া মাত্রই আমি চিৎকার করে উঠি। বিড়বিড় করে বলতে থাকি, ধর্ষণ, বদলা, রক্ত। আমার চিৎকার শুনে দুজন নার্স ছুটে আসে। একজন নার্স বলতে বলতে ছুটে আসে আমার দিকে, হাতে সিরিজ। আমার মাথা কাজ করছিল না, জানেন। আমি লাথি মেরে সরিয়ে দিই স্যালাইনটা, মুখ থেকে খুলে ছুঁড়ে মারি অক্সিজেন মাস্কটা। কিছুক্ষণ পরে ঘরে আসে জনা 2 পুলিশ কনস্টেবল, সাথে একজন সিভিল ড্রেসের অফিসার। তিনি এসে বলেন, শান্ত হন মিস্টার রোহিত, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। আমি দাঁত কিরমির করে বলি, কেন কেন এসছেন আপনারা? কিসের জন্য? সেদিন আপনারা কোথায় ছিলেন যখন আমার চোখের সামনে ধর্ষিত হতে হয়েছিল আমার ভালোবাসা মানুষটিকে? হ্যাঁ, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। আর যদি পারেন ওই 4 জনকে তুলে দিন আমার হাতে। আমি তাদের নিজের হাতে খুন করব, রক্ত খাবো তাদের। আমি তাদের মন্ডিগুলি ধরে ঘর থেকে আলাদা করে দেব, শাস্তি দেব তাদের, চরম শাস্তি। দর্শকদের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। বলতে বলতে আবারও জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরতে সবাই ধরাধরি করে আমাকে মর্গে নিয়ে যায় লাশ আইডেন্টিফাই করার জন্য। কালকের সেই হাসি খুশি মেয়েটা আজ মৃত্যুর শয্যায় শায়িত। সাদা কাপড়ে ঢাকা তার দেহটি। আমার কানে ভেসে আসতে থাকে তার আর্ত চিৎকার। আর আমি সেই সময় কিচ্ছু করতে পারিনি। প্রবল আক্রোশে ফেটে পড়ি আমি। আমার চোখ জলে ভাসছে। দাঁড়িয়ে আছি অসহায়ের মতো। আমার শরীরে একটু শক্তি নেই যে কাপড়টা তুলে তাকে শেষ দেখা দেখব। আমার ইস্তত ভাব দেখে একজন পুলিশ অফিসার এসে আমার পাশে দাঁড়ান। তিনি আমাকে বলেন, শক্ত হতে হবে তোমাকে,
না হলে ওরকম অফিসার্সদের সাথে লড়বি কি করে? আমি বললাম যে যে যাওয়ার সে তো চলে গেছে অনেক দূরে, পৃথিবীর মায়া ত্যাগ করে, কিন্তু আজ আমি আমার ভালোবাসার মানুষটির মার দাগ, সারা মুখ রক্তাক্ত ক্ষতবিক্ষত। হে ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? হ্যাঁ, কেন কেন কেন? যথারীতি তার শেষকৃত্য সম্পন্ন করলাম। আজ তো আমার শেষ দিন, তাই সব কিছু লাইভে বলছি আপনাদের। আপনারাই বিচার করবেন দোষীকে, আমি নাই সমাজ, আমি নাই মানুষদের বিষাক্ত মন মানসিকতা। এতক্ষণ ধরে যে ভালোবাসার মানুষটির কথা বললাম তার ব্যাপারে আপনাদের কিছুই বলিনি। সেই সময় হয়তো নিউজ পেপারে কোনো এক কোণে পড়ে থাকবেন এই ধর্ষণের ইতিবৃত্ত। কেউ করে থাকবেন হাহুতাশ, কেউ বা ক্রোধাগ্নি বর্ষণ, কেউ বা সিস্টেমকে গালমতো, কেউ বা করে থাকবেন তার আত্মার শান্তি কামনা। কেউ কেউ তো আবার পন সাইটগুলোতে তার নাম সার্চ মেরে ওই পাশবিক দৃশ্যের ক্যামেরাবন্দি দৃশ্য খুঁজে থাকবেন। কেউ বা মোমবাতি মিছিল, তার নাম আজ আর নাই বললাম, শুধু জেনে রাখবেন সেও কারোর মেয়ে ছিল, কারোর বোন, কারোর ভালোবাসা নামে নামে কি এসে যায়। হ্যাঁ, এরপর পেরিয়ে গেছে 10টি বছর, আমি কিন্তু ভেঙে পড়িনি। হ্যাঁ, আমি অতটাও দুর্বল নই। আমি নিজেকে গড়ে তুলেছি একটু একটু করে, নিজেকে আরও শক্তিমান পুরুষে রূপান্তরিত করি। মার্শাল আর্ট শিখি, জাপানিজ কুংফুতে ব্ল্যাক বেল্টের অধিকারী হই। পাশাপাশি পড়াশোনা শেষ করে বিজনেস স্টার্ট করি, গড়ে তুলি নিজের স্বপ্নের অফিস, রহিত কনস্ট্রাকশন। আমরা মূলত বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করতাম। বিভিন্ন বিল্ডিং, ওভারব্রিজ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন কাজ করতাম। আস্তে আস্তে বাড়তে লাগলো সেই ব্যবসা। দিকে দিকে আমাদের কোম্পানির সুনাম ছড়িয়ে পড়লো। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে আমি কিন্তু আমার প্রতিশ্রুতি ভুলিনি জানেন। সকালটা শুরু হতো কঠিন শরীর চর্চার মাধ্যমে, এরপর ব্রেকফাস্ট করে অফিস চলে যেতাম। আমি তখন একজন প্রতিষ্ঠিত বিত্তবান ব্যক্তি। আমার হাতে সব আছে, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, এমনকি আইনও। আমার হাতের একটি ছোট্ট ইশারাতে তিলকে তাল করতে পারতাম। পলিটিক্যাল নেতারা আশেপাশে ঘুরঘুর করতো। খসমতের অভাব ছিল না, কিন্তু অভাব ছিল শুধু একটি জিনিসের, সেটা প্রতিশোধ। সমস্ত ধর্ষণকারীদের থেকে চরম প্রতিশোধ। আমার চোখে সারাদিন আগুন জ্বলতে দেখা যেত জানেন। আমি হাসতে ভুলে গেছিলাম। একটাই আওয়াজ ভেসে আসতো ভেতর থেকে, কে যেন বলে উঠতো, ধর্ষকদের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। একদিন আমি একটি কনফারেন্স ডাকি, যেখানে আমাদের কোম্পানির সিইও থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজার সকলে ছিল। আমি অফিসিয়ালি একটি অ্যাপ্লিকেশন তৈরি করার সিদ্ধান্ত নিই, যেখানে রাস্তাঘাটে বা ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো রকমের চৌর হেনস্থার শিকার হয় বা কোনো রকম বিপদের আঁচ পেলেই ওই অ্যাপটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। অ্যাপটির নাম দিলাম ডেভিল সিকিউরিটি অ্যালার্ম। অ্যাপটির কাজ শুরু হয়ে গেল দ্রুত গতিতে। প্রতিটি জেলায় জেলায় গড়ে তুলতে লাগলাম অ্যান্টি র্যাপিড টাস্ক ফোর্স, নিযুক্ত করলাম প্রচুর বাউন্সার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের। কাজ চলতে লাগলো দ্রুতই। ঠিক 2 মাস পরে অফিসিয়ালি লঞ্চ করলাম আমার অ্যাপটি। প্রচুর নিউজ পেপারে ফ্রন্ট পেজে বেরোতে লাগলো আমার সাক্ষাৎকার। দিনরাত অফিস ও বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় উপচে পড়ছে। এবার আমার স্বপ্নের দিন সামনে, যখন আমি নিজের হাতে তাদের শাস্তি দেব। তবে আমার মনে যে অন্য প্ল্যান ঘুরছিল, তার খবর তো কেউ জানতো না। হ্যাঁ, এর মধ্যে কেটে গেছে আরও কিছুটা সময়। একদিন গভীর রাতে আন্দাজ ঠিক 3টের সময়, 3টের একটু আগে সিকিউরিটি এজেন্সি থেকে একটি কল আসে। স্যার, আমি বাদল বলছি। একটু আগে স্টল থেকে একটি বার্তা আসে। আমার লোকেশনে টেস্ট করে জায়গা তার হদিশ পাই। লোকেশনে গিয়ে আমরা তাকে হাতে নাতে ধরি। ক্লাস 12-এ পড়া একটি মেয়েকে তার নিজের মামাতো দাদা ফাঁকা ঘরে রেখে শ্লীলতাহানি করার চেষ্টা করে। মেয়েটি কোনো ক্রমে অন্য একটি ঘরে গিয়ে অ্যাপটির মাধ্যমে সিকিউরিটি অ্যালার্মটি বাজিয়ে দেয়। আমাদের লোক দ্রুত অ্যাকশন নেয়। আপনার কথা মতো পুলিশকে জানানো হয়নি এখনও। এবার কি করব? শুনে আমি দাঁত কিরমির করে বলি, ওকে মুখে কলম মুখোশ পরিয়ে গাড়িতে করে নিয়ে এসো আমাদের কারখানার গোডাউনে। আমার মুখে ফুটে ওঠে ক্রোর হাসি। কিছুক্ষণ পর একটি কালো অ্যাম্বাসেডার এসে দাঁড়ায় রোহিত কনস্ট্রাকশনের সামনে, কারখানার গেটের সামনে। 4জন কালো পোশাক পরা সশস্ত্র ব্যক্তি ধরাধরি করে নিয়ে আসে বছর 30-এর একটি যুবককে। তার মুখে শোনা যায় কিছু অস্পষ্ট শব্দ। আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ? তোমরা কারা? কি চাও তোমরা? দেহরক্ষীদের মধ্যে একজন বলে ওঠে। ছেলেটি অস্পষ্ট স্বরে বলে ওঠে, চুপ কর শালা, নিজের বোনকে একা ঘরে পেয়ে শ্লীলতাহার করার সময় মনে ছিল না? এবার তুই যমরাজের মুখোমুখি হবি। আমাকে আইনের হাতে ছেড়ে দাও। হঠাৎ সে শুনে ওঠে একটি তীব্র গর্জন। এখানে আমি আইন, আমি আদালত, আমি বিচারক, আমিই চললাম। ওর মুখ থেকে কালো কাপড়টা সরাতে দেখতে পায় একটি বড় গদিওয়ালা চেয়ারে বসে রয়েছে এক ব্যক্তি।
তার সারা শরীর কালো কাপড়ে ঢাকা, অনেকটা ব্রাম স্ট্রাইকারের কাউন্ট ড্রাকুলার মতো। তার মুখে একটি মাস্ক, মরা মানুষের মুখোশ, অনেকটা জম্বির মতো লাগছে তাকে। তার হাতে একটি বুড়ো হাতুড়ি, বড় হাতুড়ি, পুরোটা সোনার, শক্ত পেশিবহুল শরীর। যেই চেয়ারে সে উপবিষ্ট ছিল তার দুপাশ দিয়ে বেরিয়ে এসছে দুটি খাড়া শিং। তাকে লাগছিল যমরাজের মতো। ওয়েলকাম, ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ডেথ। আমি স্বীকার করছি আমি যা করেছি আমি ভুল করছি। আমাকে ক্ষমা করে দাও। প্রয়োজন পড়লে আমি আইনের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত। কিন্তু যেদিন আমি জেল থেকে বেরোবো সেদিন আমি কাউকে ছাড়বো না, তোকেও না। তুই জানিস না আমি কি করতে পারি। যুবকটি সেই কণ্ঠস্বর শুনে চমকে গেল। বলল, যুবকটির গলাতে একই সাথে ভয় এবং প্রতিশোধ স্পৃহা। সিংহাসনে উপবিষ্ট সেই মাস্ক পরা ব্যক্তিটি এবার তার স্থান ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর ঘরে গলাতে বলে উঠল, তোর মতো নরঘাতককে ছেড়ে দিলে না জানি সমাজের নিরীহ নিরপরাধ মহিলারা ধর্ষিত হবে। ওকে আমার পায়ের কাছে এনে ফেল। আদেশ শুনে সেই পুরুষটিকে মাটিতে টানতে টানতে নিয়ে চলল যমরাজের কাছে। সামনে সাক্ষাৎ মৃত্যুদূত। পুরুষটি শুনতে পেল মাটিতে হাতুড়ির ঘস্তানোর শব্দ। সে মনে মনে বিচলিত হয়, বুঝতে পারে না তার সাথে ঠিক কী হতে চলেছে। হঠাৎ একটা আত্মচিৎকারে ভরে ওঠে ঘরটি। হাতুড়ির ঘা পড়েছে তার ঠিক দুই পায়ে। কর্মর করে হাড় ভাঙার শব্দ। মাছ পরে যমদূত বলে উঠল, আহারে, লেগেছে বুঝি? খুব লেগেছে তাই না? এমা, রক্ত ঝরছে যে। কিন্তু এ তো সবে শুরু। বলেই হিড়হিড় করে তাকে টানতে টানতে নিয়ে চলে ডেস্কে রাখা একটি কম্পিউটারের সামনে। ওকে পাজাগুলো করে একটি চেয়ারে বসিয়ে বলে, ইটস জাস্ট এ বিগিনিং। কম্পিউটার স্ক্রিনের সামনে ভেসে ওঠে একটি স্ক্রিন, যেখানে সে নিজেকে দেখতে পাচ্ছে। তার মানে লাইভ ভিডিও চলছে। দর্শকগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, ডেভিল ওয়েবসাইটে আপনাদের স্বাগত। আজ আপনারা দেখতে চলেছেন একটি লাইভ ভিডিও, একজন দর্শকের শেষ স্বীকারোক্তি। এরপর আপনারা যা বিচার করবেন সেই মতো শাস্তি দেব আমি, এই ডেভিল। কথাগুলো বলে সেই মাস্পরা লোকটি সেই ধর্ষক পুরুষের কানের সামনে একটি রিভলভার ঠেকিয়ে বলে উঠল, এবার তোকে তোর সমস্ত পাপের স্বীকারোক্তি দিতে হবে এই লাইভ ভিডিওতে। তোর বিচার করবে জনগণ। এটা ইন্টারনেটের ডার্ক ওয়ার্ল্ড। কারোর সত্য আমাকে ছুতেও পারে। আমি বেআইনি জিনিস আইনের মতো ব্যবহার করি। নে, এবার শুরু কর। সেই ধর্ষক পুরুষটি আরও একবার বৃথা উন্মোদনা করে চুপ করে গেল আর শুরু করলো তার কাহিনী। আমার নাম অম্লান। ছোটো থেকে আমার মামাতো বোনকে খুব ভালো লাগতো, ভালোবাসতাম ওকে। ছোটোবেলায় খেলার ছলে ওর শরীর বহুবার স্পর্শ করেছি। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যেত। যখনই যেতাম ওদের বাড়ি নানা উছিলায় ওর শরীর শুতে চাইতাম। ওর কোমল শরীরের সামান্য স্পর্শ আমাকে পাগল করে দিত। একবার খেলার ছলে ছাদের ঘরে একবার জড়িয়ে ধরে বলেছিলাম আমি ওকে ভালোবাসি, কিন্তু শালি থাপ্পড় মেরেছিল আমায়। সেটা আমি ভুলিনি। শুধু দিনরাত এক করে ভাবতাম কিভাবে ওকে বুক করব। আজ সেই সুযোগ পেয়েছিলাম, কিন্তু শালা ওই একটি অ্যাপ আমাকে আমার কাজ করতে দিল না। এক থাপ্পড় পড়লো এবার সেই যুবকটির গালে। রক্ত পড়তে লাগলো। মনে হলো একটি দাঁত যেন ভেঙে গেছে। এবার বেজে উঠল ডেভিলের গলা। দর্শকগণ সবই তো শুনলেন। এবার কমেন্ট সেকশনে গিয়ে টাইপ করুন একে ঠিক কী শাস্তি দেওয়া উচিত। সেই মুহূর্তে সে লাইভটি দেখছিল অন্তত কয়েক মিলিয়ন দর্শক। আসতে লাগলো অসংখ্য কমেন্টস। কেউ বললো আইনের হাতে তুলে দিতে, কেউ বললো যন্ত্রণা দিয়ে মারতে, কেউ ফাঁসি দিতে। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কমেন্টে চোখ পড়তে চমকে গেল ডেভিল। সেখানে লেখা ছিল, দাদা, আমি রীতা কলকাতা থেকে বলছি। আপনি যাকে বন্দি করে এনেছেন আমি তার বাগদত্তা না। আমি ওর প্রাণ ভিক্ষা চাচ্ছি না। আমি চাচ্ছি ওকে এমন শাস্তি দিন যাতে আর কোনোদিন কোনো ধর্ষণকারী এই পাপ কাজ করতে অন্তত দুবার ভাবে। একদলা থুতু মাটিতে ফেলে ডেভিল বলে উঠল, এবার তো শাস্তি হবে মৃত্যুদণ্ড, যা দেখবে গোটা পৃথিবী। এরপর আর কেউ কোনো মহিলা বা পুরুষের দিকে খারাপ নজরে তো দূরের কথা, ধর্ষণের মতো চিন্তাও মাথাতে আনবে না। এই, কে আছিস? ওকে ঝরিয়ে দে কড়ি কাঠে। সবাই দেখুক একজন ধর্ষকের মৃত্যুদণ্ড। সে লাইভ টেলিকাস্টের সাথে যুক্ত প্রতিটি ভিউয়ার্স দেখতে লাগলো একটি ধর্ষকের শাস্তি। ওদের আগ্রহ অপেক্ষা করতে লাগলো সবাই। কমেন্ট সেকশনে ভরে উঠতে লাগলো অসংখ্য মানুষের বক্তব্য। দর্শক পুরুষটিকে টানতে টানতে নিয়ে চললো চারজনে সেই ফাঁসি কাঠের দিকে। ও লর্ড, মে সোল রেস্ট এন্ড পিস, আমেন। 1 2 3 এক ঝটকায় তাই পায়ের নিচ থেকে সরিয়ে দেওয়া হলো কাঠের চেয়ারটি। জিপ ঠেলে বেরিয়ে এলো
বাইরে মুখ থেকে চোখ দুটি বিস্ফোরিত। সেই দৃশ্যটি দেখলে শত সহস্র জনগণ। শাস্তি হলো এটি ধর্ষকের। আহ আহ কি শান্তি! লাইভ ভিডিওটা অফ করে সে গটগট করে উঠে গাড়িতে বসতে বসতে নির্দেশ দিল, ক্লিয়ার দ্য ম্যাচ। পরের দিন ঘুম থেকে উঠে আজকের সংবাদপত্রের শিরোনামে চোখ বোলাতে বোলাতে আমার একটি জায়গায় চোখ আটকে গেল। সংবাদটি আকর্ষণীয় বটেই, তার সাথে বেশ গোটা পাতা জুড়ে রয়েছে। পেপারটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে হাসলাম, একটি তৃপ্তির হাসি। মনের মধ্যে উচ্চারিত হলো একটি কণ্ঠ, যেন আমাকে আত্মরাত্মা বলছে, দর্শনের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে এক ভয়ানক ত্রাসের সঞ্চার হয়েছে। প্রশাসন এবং রাজনৈতিক মহল উত্তাল। একের পর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া যাচ্ছে। কারোর মুন্ডবিহীন দেহ, কাউকে আবার খুন করা হয়েছে গলায় ফাঁস লাগিয়ে, কাউকে তো আবার পিটিয়ে মারা হয়েছে। অদ্ভুতভাবে এদের কারোর বিরুদ্ধে কোনো পুলিশ রিপোর্ট নেই, এমনকি মিসিং ডায়েরিও না। যখনই এদের পরিবারকে ডাকা হয়েছে লাশ আইডেন্টিফিকেশন এর জন্য, তাদের পরিবারের লোক এসেছে ঠিকই, কিন্তু কারোর মধ্যে কোনো হাহুতাশ দেখা যায়নি। আশ্চর্যভাবে দ্বন্দ্বে পড়ে গেছে তাবর তাবর গোয়েন্দা এবং পুলিশ বিভাগ। কোনো ঘটনার সাথে কোনো ঘটনার কোনো রকম যোগসূত্র পাওয়া যাচ্ছিল না। এদিকে একের পর এক খুন হয়েই চলেছিল। টিভি নিউজ, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে রীতিমতো পোস্ট হচ্ছে বিভিন্ন ভিডিও, যেখানে এক মাস্ক পরিহিত ব্যক্তি একের পর এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে চলেছে। কিন্তু আইপি অ্যাড্রেস ট্রেস করেও সাইবার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কোনো কুল পায়নি। আমি ওরফে আপনাদের ডেভিল, আবার আসল পরিচিতি এতক্ষণে পেয়েই গেছেন আপনারা। আমার এই মিশনকে আরও জোরদার করতে নেমে পড়লাম রাতের আধারের রাজপথের অলিতে গলিতে। আমার মনে প্রশ্ন এসেছিল, যাদের কাছে স্মার্টফোনের কোনো সুবিধা নেই তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে, আমার সাথে। প্রতিনিয়তই অপমান, অবহেলিত, ধর্ষিত নারী পুরুষদের অত্যাচারিত হওয়ার বিচার কে করবে বলতে পারেন? এ তো সেদিনের কথাই। মানিকতলা মেইন রোডের কাছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। এমন সময় দেখলাম দুটো মাতাল উত্তাল মদ্যপ অবস্থাতে টলতে টলতে এগিয়ে চলেছে রাস্তার দিকে। রাত তখন প্রায় 2টো হবে আনুমানিক। ঠিক সেই সময় কল সেন্টারের নাইট ডিউটি সেরে একটি অল্প বয়সী মেয়ে ক্লান্তভাবে ক্যাব থেকে নেমে এগিয়ে চলছে তার বাড়ির দিকে। তার মুখ দেখে মনে হচ্ছিল সারাদিনের ক্লান্তির পরে তার একটু বিশ্রামের প্রয়োজন। তার জন্য হয়তো অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছে বাড়ির প্রত্যেকে। তার পরিশ্রান্ত চোখে রাত্রি জাগরণের চিহ্ন সুস্পষ্ট। ঠিক এমন সময় তার পথ রোধ করে দাঁড়ালো সেই দুই মাতাল যুবক। কাটা কাটা স্বরে বলে উঠল তাদের মধ্যে একজন, আরে মামনি, কোথায় চললে? আরেকজন বলে উঠল, বস, মেয়েটা তো খাসা, আজ রাতের ডিনার একে দিয়ে করা যাক, কি বলেন? সেই যুবক দুটো মেয়েটার দুদিক ঘিরে ধরে তাকে টানতে টানতে নিয়ে চলেছিল একটি ভাঙ্গা বাসের ভেতর। কালো গাড়ির মধ্যে বসে সামনে লুকিং গ্লাসে সবকিছু লক্ষ্য করছিলাম আমি দেখতে চাইছিলাম মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য কি কি করতে পারে। কারণ ডেভিল তো সব জায়গায় থাকতে পারবে না। ডেভিল ঈশ্বর নয়, আমি ডেভিল, দর্শকদের যমদূত। কিন্তু আমি ঈশ্বরের মতো সর্বশক্তিমান নই কোনো সুপার হিরো, কোনো অলৌকিক ক্ষমতা আমার নেই। যথারীতি সেই মাতাল পুরুষ দুটি মেয়েটির ক্লান্ত শরীরটাকে টেনে হিস্ট্রে নিয়ে চলল সেই ভাঙ্গা বাসটির দিকে। হঠাৎ দেখলাম সেই মেয়েটি একজনের তলপেটে কষে একটি লাথি চালিয়ে অপরজনকে ধাক্কা মেরে বাস থেকে নামার চেষ্টা করছে। পরক্ষণে তাদের মধ্যে একটি যুবক তাকে আবারও পেছন থেকে গলা চেপে ধরে মারার চেষ্টা করছে। মেয়েটি আবারও হাতের কনুই দিয়ে তার গলায় আঘাত করে দ্রুত পালাতে সক্ষম হলো। বাস থেকে দ্রুত পদে নেমেই সে হেল্প করে চিৎকার করতে শুরু করে। কিন্তু ওই মাঝরাতে কেই বা তাকে বাঁচাতে আসবে? লোকে তো সূর্যের আলোতেও অন্যায় দেখলে মুখ খোলে না, আর এখন তো মাঝরাত। ঠিক সেই সময় রাতের নিস্তব্ধতা ভেদ করে আসে মাটিতে কিছু একটা ঘোষটানোর আওয়াজ। সবাই দেখতে পায় একটি মাস্ক পরা পুরুষকে, যে শরীর ঢাকা শাটিনের কালো পোশাকে। মেয়েটিকে আড়াল করে দাঁড়াতেই সেই দুই পুরুষই বলে ওঠে, শালা, রাত দুপুরে নাট্য কোম্পানির মাল এসেছে। আগে একে মারি, তারপর মেয়েটাকে ভোগ করা যাবে। তাদের মধ্যে একজন এগিয়ে আসতেই আমি তার মাথাটা ধরে পেছন থেকে ঘুরিয়ে দিলাম এক অভিনব কায়দায়। সে সাথে সাথে মারা গেল। বেগতিক দিকে আরেকজন পালাতে গেলেই আমার হাতে ধরে রাখা হাতুড়িটি ছুড়ে দিলাম তার পা লক্ষ্য করে। সে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। তার কাছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে মেয়েটিকে কাছে ডাকলাম, বললাম, বোন, এর শাস্তি তুমি নিজের হাতে দাও। আমি আমার সোনার হাতুড়িটা এগিয়ে দিলাম ওর হাতে। আর তারপরে আত্মচিৎকারে ভরে উঠল গোটা এলাকা। রাতের থমথমে পরিবেশ হয়ে উঠল ভয়ালো, ভয়ঙ্কর। পরের দিন সংবাদপত্রে আবারও সেই খবর। আজ আমার জীবনের শেষ দিন।
তাই সব ঘটনা আপনাদের খুলে বলতে চাই। আমি জনগণের প্রতিনিধি, আপনাদের প্রিয় ডেভিল। ধর্ষণ, শ্লীলতাহানি, শারীরিক এবং মানসিক অত্যাচারের মতো ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে অহরহ ঘটে চলেছে। সব জায়গায় পুলিশ কিংবা আমাদের মতো ডেভিল পৌঁছতে পারবে না, তাই আপনাদের সতর্ক হতে হবে। নবজাগরণ চাই। পুরুষ এবং মহিলা প্রত্যেকের অবশ্য কর্তব্য নিজেদেরকে শক্তিশালী করে তোলা, শারীরিক এবং মানসিকভাবে। তার থেকে অবশ্য কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজ হয়তো দেখলেন অন্য কারোর সাথে কোনো অন্যায় ঘটছে, আপনি ভাবলেন আপনার কি, যাটা সেই বুঝুক। কিন্তু কাল ঠিক একই ঘটনা যে আপনার সাথেও ঘটতে চলেছে, আর ঠিক তখন আপনি যখন অসহায়ের মতো তাকিয়ে প্রাণ ভিক্ষা চাইবেন কিংবা একটু সাহায্যের জন্য আকুলভাবে আবেদন করবেন, সেদিন কিন্তু আপনার সামনে থাকা ব্যক্তিটিও মনে মনে সে কথাটাই বলবে, ওর যা হচ্ছে হোক, তাতে আমার কি। আমার এই মিশনের লক্ষ্য ছিল একটাই, জনজাগরণ। রুখে দাঁড়ান, কারণ আমার আজকের মৃত্যুর পরে পরবর্তী ডেভিলের ভূমিকায় অবতীর্ণ হবেন এই আপনি। কলকাতা হাইকোর্টে আজ উপচে পড়া ভিড়, অসংখ্য জনসমাবেশ। প্রতিটি নিউজ চ্যানেল আজ কোর্টরুমের বাইরে অপেক্ষারত। আর সেই মেয়েটি আসামির কাঠ করে দাঁড়িয়ে রয়েছে। অসংখ্য জনতার হর্ষধ্বনি, তার মাঝে সেই বিচার প্রার্থী আসামি চোখে মুখে যেন এক অখণ্ড নীরবতা। অর্ডার, অর্ডার, কিপ সাইলেন্ট ইন দি কোর্টরুম। আসনে বিরাজমান জাজ সাহেব বলে উঠলেন। সমস্ত জনতার মুখ থমথমে, আশঙ্কিত। কি হতে চলেছে মেয়েটির জীবনে, কি শাস্তি অপেক্ষা করে রয়েছে তার জন্য। শুরু হলো সওয়াল জবাব। সরকারি পক্ষের উকিলের অসংখ্য প্রশ্নবান বিদ্ধ করতে লাগলো তাকে। আপনি অত রাতে কী করছিলেন? আমি তো আগেই বলেছি, অফিস থেকে ফিরছিলাম। ঠিক তখনই সেই দুই মাতাল যুবকের পাশবিক নির্যাতনের শিকার হই। আমি তাদের নিজের হাতে শাস্তি দিই, নিজের হাতে খুন করেছি তাদের। এ বিষয়ে তো একবার বলেই দিয়েছি, স্বীকার করেছি আমার অপরাধ। তাহলে আবার সেই একই প্রশ্নের সম্মুখীন কেন করছেন? আমি শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত। আছে আছে, প্রয়োজন আছে মিস উল্কি রায়। ওয়েল মিস উল্কি রায়, আপনার ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা অনুসন্ধান করে কিন্তু আমরা জানতে পারি যে গত কিছু মাস ধরে আপনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার কারণ আপনার ব্যক্তিগত কিছু সমস্যা, যেমন আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ, আপনার মা কিছুদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং আপনার কাছে যথেষ্ট পরিমাণে সামর্থ্য ছিল না। আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তাতে অর্থ পেয়েছি মাত্র 60,000 টাকা। এত কম অর্থে আপনি সাংবাদিক সমালোচনা করেছেন কিভাবে? অন্য কোনো ধান্দা আছে নাকি আপনার? অবজেকশন ওভার রুলড। থ্যাংক ইউ মাই লর্ড, বললেন সরকারি পক্ষের উকিল। আচ্ছা মিস উল্কি, এই কল সেন্টারের পাশাপাশি শুনছি আপনার নাকি অনেক অনৈতিক কাজের সাথে যুক্ত ছিলেন। আগের কোম্পানির বসের সাথে নাকি আপনার বেশ প্রেমপূর্ণ মাখামাখি সম্পর্ক ছিল। আপনার যাবতীয় তথ্য অনুসন্ধান করে আমরা জানতে পারি আপনি নাকি ওনাকে ব্ল্যাকমেল অবধি করছেন, তাই আপনার চাকরি চলে যায়। মহামান্য আদালতকে বলুন সত্যিটা। কামান স্পিক আউট। উল্কি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, আজ আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো এবং তার গর্ভে যদি তার বসের সন্তান থাকতো, আর ভালোবাসার জালে বন্দি সেই নারী যদি তার সন্তানের দাবি নিয়ে তার বসের কাছে যেত এবং তার বস তাকে বাচ্চাটি মেরে ফেলার কথা বলতো, আর সে রাজি না হওয়ায় তাকে ব্ল্যাকমেল কিংবা চরিত্রহীন আখ্যা দিয়ে, তখন কি আপনি তাকে ভরা কোর্টরুমে আপনার নিজের মেয়েকে এভাবে চরিত্রহীনা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতেন? উকিল চুপ, সে ঘামছে, তার সারা মুখ রক্তিম, সে বিচলিত, দ্বিধাগ্রস্ত। উল্কি আবারও বলে উঠল, ওমেন্স রাইটের জন্য আপনারা তো কত কিছুই না করেন, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন সত্যি কি আজও মেয়েরা সমান অধিকার পেয়েছে? আজও স্কুল কলেজে অফিস আদালতে আপনাদের মতো কিছু অমানুষ আছে, তারা দিনরাত উত্ত্যক্ত করে চলেছে। আমার বস আমাকে ভালোবাসার জালে বন্দি করেছিল, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমি, আর সেই স্বপ্ন 2 হাতে ভেঙে দিয়েছিল সে। কিন্তু আপনি আইনের রক্ষক হয়েও বারবার আমাকে অকারণে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করছেন, অথচ মূল ঘটনার দিকে দৃষ্টিপাতও করছেন না। আমি তো বললাম আমি খুনি, আমি নিজের হাতে মেরেছি তাদের। তাহলে এত বিস্ময় কিসের? এত বিস্ময় কেন? শাস্তি দিন আমাকে, ঝুলিয়ে দিন ফাঁসির কাঠে। আপনি নিজেকে খুনি বললে তো আর হবে না, আদালত করেও তা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমার আপনাকে দুটো প্রশ্ন করব। এক, আপনি একজন সাধারণ মেয়ে, কোন দিন শরীরচর্চা বা মার্শাল আর্টের ট্রেনিং নেননি, তাহলে প্রথম যে পুরুষটিকে আপনি ঘাড়মটকে মারলেন ঠিক কীভাবে মারলেন?
এত আচ্ছা আচ্ছা আমি ট্রেনিং না হয়েও কোনো ট্রেন্ড সোলজারও পারে না। আপনি কি করে পারলেন? 2, আপনি একজন জীবন সংগ্রামী। দিনরাত কাজ করে আপনার উপার্জন মাত্র আসে 23,000 টাকা। আমরা ঘটনাস্থল থেকে খুনের অস্ত্র হিসেবে যে সোনার হাতুড়িটি পাই সেটা কোনো সামর্থ্য কেনার আপনার নেই, থাকার কথাও না। তাহলে ওরকম একটা রাজকীয় হাতুড়ি পেলেন কোথায়? চুপ করে থাকবেন না, বলুন মিসুল কি? বলে উঠলেন আসামি পক্ষের উকিল। জিজ্ঞেস করলেন আসামি পক্ষের উকিল। গোটা কোর্টরুম নীরব, যেন পিন পড়লেও শব্দ হবে। জনগণের উৎসাহী মুখ গুলি উকি দিচ্ছে একের পর এক। উল্কি নীরব হয়ে মুখ নামিয়ে রয়েছে। উল্কি আমতামতা করে বলে ওঠে, আমি তো বললাম খুন দুটো আমি করেছি। তাহলে কিভাবে করলাম, কোথায় অস্ত্র পেলাম, এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। আমি আপনাদের প্রিয় ডেভিল সেই কোর্টরুমের সামনের সারিতে বসে সব কিছু লক্ষ্য করছিলাম। একজন নিরপরাধ ব্যক্তির এরকম হেনস্থা সহ্য করতে পারছিলাম না। উঠে দাঁড়ালাম, গমগমে গলায় বলে উঠলাম, মহামান্য আদালতকে সম্মান জানিয়ে আমি কিছু বলতে চাই, ইওর অনার। আপনার কোনো বক্তব্য থাকলে কাঠগড়ে এসে বলুন, বললেন জজ সাহেব। উৎসাহিত জনতার উৎসুক মুখমণ্ডলের দিকে বিন্দুমাত্র দৃষ্টিপাত না করে আমি উঠে দাঁড়ালাম এবং গটগট করে হেঁটে চললাম কাঠগড়ার দিকে। আমার নাম রোহিত রয়। আমি রোহিত কনস্ট্রাকশনের একমাত্র কর্ণধার। আমার অবশ্য আরেকটি পরিচয় আছে, সবাই আমাকে ডেভিল বলে চেনে। আমার বক্তব্য শেষ হতেই শুরু হলো কলরব। উৎসাহিত জনতা যেন ফেটে পড়ছে প্রবল উৎসাহে। চারদিকে প্রতিধ্বনিত হতে লাগলো একটাই নাম সবার মুখে, ডেভিল 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 দ্য প্রোটেক্টর, ডেভিল দ্য সন অফ গড, ডেভিল ধর্ষকের জমদূত। আমি বলে চললাম, ইওর অনার, আজ পর্যন্ত যে কটি খুন হয়েছে, নৃশংসভাবে যে কটি ভিডিও ইন্টারনেটে আপলোড হয়েছে, তা আমার নির্দেশে। ছোটবেলাতে আমি আমার আপনজনদের দ্বারা সেক্সুয়ালি মলেস্টেড এবং রেপড হই। ফলস্বরূপ আমার মধ্যে আমার অজান্তে বাসা বাঁধতে থাকে একটি শয়তান। কিন্তু এই শয়তানের জন্ম হয়েছিল মানুষের স্বার্থে। স্বয়ং ঈশ্বরও কখনো দেবী কালিকা রূপে, কখনো বা রহিংস অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিল অশুভ শক্তির বিনাশ করার জন্য। আর আমার জন্মের কারণ ছিল যারা রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ঘরের ভেতরে এবং বাইরে, কর্মক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় পুরুষ এবং নারীদের উত্ত্যক্ত সেক্সুয়ালি হ্যারাস, ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে থাকেন এবং আইন তাদের ছুঁতেও পারে না, তাদের জনগণের সামনে শাস্তি দেওয়ার জন্য। এটাই ছিল আমার মিশন, আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমার বাংলাতে অনুসন্ধান করলেই এই সমস্ত কিছুর প্রমাণ পাবেন। সামনের এই মেয়েটি সম্পূর্ণ নিরপরাধ। ওনাকে মুক্তি দিন জজ সাহেব। আমি আমার অপরাধ স্বীকার করছি মহামান্য আদালতের কাছে। হঠাৎ সবাই শুনতে পেল আদালতের বাইরে প্রবল জনরোষ যেন আশ্রে পড়ছে। চারদিকে একটাই স্লোগান। চারদিকে নিমিষে পরিণত হলো রণক্ষেত্রে। পুলিশের গাড়ি চালিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। শান্ত কোর্টরুম নিমিষে পরিণত হলো এক সুবিশাল রণক্ষেত্রে। আমি মহামান্য আদালতের কাছে হাত জোর করে মিনতি করলাম যেন আমাকে খানিকক্ষণের জন্য কোর্টরুমের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর যেন মহামান্য আদালত তার রায় জানান। সামনে উত্তেজিত জনতা, চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, সবাই বিক্ষুব্ধ। আমি সবার সামনে গেলাম, হাত জোর করে সবার উদ্দেশ্যে বললাম, প্রিয় জনগণ, আমি আপনাদের সবার প্রিয় ডেভিল আজ কিছু বলতে চাই। আপনারা দয়া করে একটি বার আমার কথাগুলো মন দিয়ে শুনুন। উত্তেজিত জনতা একটু চুপ হলে যেন। তারা মন দিয়ে শুনতে লাগলো আমার কথাগুলো। জমে উঠল প্রেস রিপোর্টারদের ভিড়, অসংখ্য ফ্ল্যাশ লাইট। আমি ক্যামেরার দিকে মুখ করে বলতে শুরু করলাম, আমার এই মিশন কখনো অন্যায়কে সমর্থন করে না। আজ আপনারা কোর্ট চত্বর ধ্বংস করে আইনকে চরম অবমাননা জানিয়েছেন। আজ যদি আমার মৃত্যু হয় তাহলে আমি সুখে মরতে পারবো না। কারণ কারণ আমি ব্যর্থ। হিংসা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য জনসচেতনতা। আজ আমার মৃত্যু হলেও কাল আবারও হাজার হাজার ডেভিল তৈরি হবে। আমার এই মিশন আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সবার আগে বলবো, নিজেদের সন্তানদের কথা গুরুত্ব দিয়ে শুনুন। যদি কোথাও ওরা সেক্সুয়ালি হ্যারাসড হয়ে থাকে তাহলে স্টেপ নিন। প্রতিটি মহিলা এবং পুরুষকে একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। সমাজে পুরুষ এবং মহিলা উভয় পক্ষ সমানভাবে ধর্ষিত, প্রতারিত। পুলিশ প্রশাসনকে আরও ভালোভাবে উদ্যোগী হতে হবে। সন্তানকে ভালো উপদেশ দিন, তাদের সময় দিন, সবাইকে সম্মান করতে শেখান। সেদিন আমার ভালোবাসার মানুষটি যখন ধর্ষিত হয় কেউ কোনো ব্যবস্থা নেয়নি। যখন ছোটোবেলাতে আমি ধর্ষিত হই আমার বাবা মা কেউই আমার কথায় কর্ণপাত করেনি। তারা ব্যস্ত ছিলেন নিজেদের জীবন নিয়ে। এভাবে চলতে থাকলে কাল শত সহস্র ডেভিলের জন্ম হবে। আইনকে সম্মান করুন, প্রতিরোধ গড়ে তুলুন নিজেদের মধ্যে, নিজেদের সন্তানকে শক্তিশালী করে তুলুন। আর অন্যায় দেখলে রুখে দাঁড়ান। যখন যখন অন্যায় হবে ডেভিল আবার আসবে, ডেভিল আবার জন্ম নেবে, ডেভিল আবার নিজের হাতে শাস্তি দেবে ধর্ষকদের। মোহাম্মদ
আদালতের হুকুমে আমার ফাঁসির রায় ঘোষণা করা হলো। আজ আমার ফাঁসির দিন, তাই আমার শেষ অনুরোধ, আমার বক্তব্য লাইভে এসে সবার সাথে শেয়ার করলাম। তবে আমি আবার আসবো, আবার যখন যখন অন্যায় বাড়বে এই পৃথিবীর বুকে, ডেভিল আবার জন্ম নেবে। ডেভিল উইল বি ব্যাক।